আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সারওয়ারুকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং, পল্লবী ওমেন ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য বাজারজাতকরণ ব্যবস্থাপনা এই বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেবা বিপণন, এই অধ্যায় থেকে একটি প্রশ্ন, বাংলাদেশের সেবা খাত সমূহ কী কী, আর সংক্ষিপ্ত আলোচনা। প্রিয় শিক্ষার্থী, বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে কোভিড-19 কারণে আমাদের সীমান্ত এলাকাগুলো খুব বিপদাগ্রস্ত, এবং সেই কারণে রাজধানীও এই সমস্যার সম্মুখীন হতে পারে। এই জন্য কিছু কিছু এলাকায় লকডাউন ঘোষণা করেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের অনলাইন কার্যক্রম আরও হয়তো দীর্ঘ সময় অতিবাহিত হতে পারে। সেজন্যই প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলবো, তোমরা অনলাইন ক্লাসগুলো দেখো। যদি আমার ক্লাস ভালো না লাগে, তবে মার্কেটিংয়ের অন্য কোনো, বাংলাদেশে প্রায় 3000-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান কোথাও না কোথাও মার্কেটিংয়ের শিক্ষক ক্লাস নিচ্ছেন। যদিও আমরা লক্ষ্য করেছি অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের নির্দিষ্ট শিক্ষার্থীদের জন্যই ক্লাসগুলো উন্মুক্ত রাখে, পাবলিক যে আইকনটি আছে সেটা ওপেন করে না, সুতরাং অনেক শিক্ষার্থী সেখান থেকে দেখতে পারে না। কিন্তু স্বনামধন্য কিছু কিছু প্রতিষ্ঠান এই কার্যক্রমটি সবার জন্য উন্মুক্ত রেখেছে। নিশ্চয়ই তোমরা সেখানেও আমাদের কিছু জনপ্রিয় শিক্ষক তাদের যে ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই দেখবে। সেই আশাবাদ ব্যক্ত করে আজকে সবাইকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আজকের পাঠদান শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে বা বোর্ডে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো, আমি বাংলাদেশের সেবা খাত সম্পর্কে আলোচনা করব। সেবা বা সার্ভিস মার্কেটিং most important, most profitable all over the world, because actually this kind of business you have to spend money less than the industrial marketing বা কনজিউমার প্রোডাক্টস। সো এই কথাতেই বুঝতেই পারছো যে কনজিউমার প্রোডাক্টস তৈরি করতে যেটা সাধারণত কাঁচামাল লাগে, স্থায়ী মূলধন, চলতি মূলধন, বিশাল ব্যবস্থাপনা ইত্যাদি বহু কিছু দরকার হয়। কিন্তু অন্যদিকে সেবা বিপণনের ক্ষেত্রে তেমন কিছু লাগে না। তোমার দক্ষতাটাই হচ্ছে বিক্রয়যোগ্য। ঠিক এই মুহূর্তে আমি যে কাজটি করছি, আমি অনলাইনের মাধ্যমে শিক্ষা, একটু স্থূল অর্থে বলতে বোঝায় শিক্ষা বিক্রয়ের সাথে জড়িত। অর্থাৎ আমি মাস শেষে বেতন পাই, তার বিনিময়ে নির্দিষ্ট কিছু দিন, আমি সপ্তাহের কিছু দিন আমি এইভাবে অনলাইনে ক্লাস বিক্রয় করছি। আসলে এটা আমার জব, কিন্তু এটা অন্য অর্থে আমি আয় করে বলি। যেহেতু আমার আয় আছে, সেহেতু আমি এই কাজটা আমাকে ব্যয় করি, বিক্রয়ের সাথে আমি জড়িত। অর্থাৎ এটি একটি সেবা বিক্রয়, ঠিক না? আমি বোধহয় সহজভাবে বোঝাতে চেষ্টা করেছি। আমি জানি না তোমাদের কেমন লাগলো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকের আলোচনার বিষয় ছিল বাংলাদেশের সেবা খাত সমূহ। আমরা লক্ষ্য করি বাংলাদেশের সেবা খাত আলটিমেটলি সারা বিশ্বেরই সেবা খাত। যদি প্রশ্নটি এরকম আছে যে সারা বিশ্বের বা এই পৃথিবীর বিভিন্ন দেশের সেবা খাত বা সেবা প্রতিষ্ঠানের বিপণন সম্পর্কে আলোচনা হবে, সেক্ষেত্রে একই রকম হবে উত্তরটা। তো প্রথম পয়েন্টে আলোচনা করছি, তোমরা লক্ষ্য করো, শিক্ষামূলক প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থী, শিক্ষামূলক প্রতিষ্ঠান, প্রথমেই এই কথাটি না বললেই নয়, আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ সরকার কর্তৃক পরিচালিত বিশ্ববিদ্যালয় বা ধরো কলেজ, সেখানে বেতনের পরিমাণ খুবই কম। অন্যদিকে তার মানে এটা চূড়ান্ত একটি সেবা প্রতিষ্ঠান, অর্থাৎ এখানে মুনাফার কোনো বিষয় জড়িত নেই। সরকার অনেক বড় একটি বাজেট, যদিও আমাদের বাজেটটি কাঙ্ক্ষিত পর্যায়ে এখনো আসেনি, শিক্ষা খাতে আরও
বেশি বরাদ্দ রাখা উচিত। সে যাই হোক, এটি আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু অন্যদিকে দেখো, শিক্ষামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু কিছু প্রাইভেট প্রতিষ্ঠান বা ব্যক্তিগত যে পরিচালনাধীন প্রতিষ্ঠান, সেখানে শিক্ষা ব্যয় শিক্ষার্থীদের জন্য অনেক বেশি। কিন্তু কথা ছিল এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। যদি তাই হয়, সেই ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ব্যয় সংক্রান্ত বিষয়গুলি এত বিশাল হওয়ার কথা নয়। সুতরাং এইখানে তোমরা তোমাদের মতো করে লিখবে, যেমনটা আমি আমার মতো করে বললাম। তো শিক্ষামূলক প্রতিষ্ঠানের মধ্যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো পরে আমি বলছি একে একে, তোমরা খেয়াল করো। প্রচুর শিক্ষামূলক প্রতিষ্ঠান আছে, সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয়, এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ধরা যাক সে বেসরকারি বিদ্যালয়, এবং কিছু ব্র্যাক বা এনজিও পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো মূলত শিক্ষামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। ব্র্যাক একটি কার্যক্রম চালাচ্ছে দরিদ্র জনগোষ্ঠীকে শিক্ষিত করে তোলার জন্য, যাদের এতটাই হতদরিদ্র, এতটাই প্রান্তিক, এতটাই পিছিয়ে পড়া নাগরিক, তাদের এই শিশু সন্তানদেরকে লেখাপড়া করার জন্য এমনকি সরকারি প্রাইমারি স্কুলেও তাদের আগ্রহী হয় না। তখন এই এনজিওর মাধ্যমে পরিচালিত কিছু শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে ব্র্যাক দরিদ্র জনগোষ্ঠীদের জন্য ব্র্যাক স্কুলটা, সেগুলো একেবারেই সেই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে, যে সেখানে একেবারে সেই বস্তিতে তারা হয়তো একটি শ্রেণীকক্ষ নির্মাণ করবে তাদের খরচে, এবং সেখানে দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর যে শিশুরা সেখানে শিক্ষা গ্রহণ করবে। সেখানে বিনিময়ে তো কোনো টাকাই নেবে না, বরং সেই সমস্ত শিশুদেরকে শিক্ষা সামগ্রীগুলো বিনা পয়সায় দেওয়া হয় এবং প্রয়োজনে খাবারও দেওয়া হয়। ঠিক না? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিশুদের উপযুক্ত বা পর্যাপ্ত পরিমাণ যদি পুষ্টি না থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় শিক্ষার্থী মনোযোগী হয় না। যাই হোক, এটি বলতে গেলে অনেক বলা যায়, কিন্তু যেহেতু তোমাদের অনার্সের বিষয়, তোমরা লক্ষ্য করবে যে প্রশ্নের যে নম্বর যদি 10 হয়, তাহলে 10-এর মতো করে, অর্থাৎ একটু দীর্ঘ করবে। এই কথা আমি প্রায়ই বলি। পুরো উত্তরের সময় দিকে, অর্থাৎ অনার্সের স্টুডেন্ট হিসাবে তোমরা 4 ঘন্টা সময় পাবে, 3.5 ঘন্টা তোমরা লিখবে। এই 3.5 ঘন্টাকে মিনিটে কনভার্ট করে প্রতিটা প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে, অর্থাৎ আমি যদি বলি প্রতি মিনিটের জন্য তুমি হয়তো 20টা শব্দ লিখবে, তাহলেই বুঝতে পারবে তোমাকে কি পরিমাণ লিখতে হবে। এটি সহজ একটি উদাহরণ। যেহেতু অনার্স এবং ডিগ্রি পাস শিক্ষার্থীদের জন্য সৃজনশীল বিষয়টি নাই, সেজন্য তোমাকে প্রচুর লিখতে হবে। তোমার যেহেতু প্রথম শ্রেণীর নাগরিক হতে যাচ্ছ, সে কারণে তোমার লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা তোমার দক্ষতা, অভিজ্ঞতা এবং যোগ্যতাকে প্রমাণ করার জন্য। প্রিয় শিক্ষার্থী, এর পরের পয়েন্টটি হচ্ছে স্বাস্থ্য খাত বা স্বাস্থ্যসেবা। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে বা পৃথিবীর যে কোনো অঞ্চল, যে কোনো দেশের ক্ষেত্রে স্বাস্থ্য খাতটি আসলে সেবা খাত হিসাবেই, বা বলা যায় যে অমুনাফামুখী বা কল্যাণকর প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তাহলে স্বাস্থ্য খাত বাংলাদেশের সেবা খাতের মধ্যে স্বাস্থ্য খাত অন্যতম। বাংলাদেশে যতগুলো বেসরকারি মেডিকেল কলেজ, তাদের যে খরচের পরিমাণ, আর বাংলাদেশে যতগুলো সরকারি মেডিকেল কলেজ বা মেডিকেল হাসপাতাল, সরকারি হাসপাতাল, যেমন ঢাকা মেডিকেল হাসপাতাল, ঠিক না, পিজি হাসপাতাল ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত হাসপাতালগুলোতে তোমরা লক্ষ্য করবে যে বিনামূল্যে, আমি যতটুকু জানি সরকার বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকেন। হয়তো টোকেন মূল্য থাকে, সেখানে হয়তো একটা টিকিট কিনতে হয় 10 টাকা দিয়ে, এরকম। প্রায় বাকি সবগুলো হচ্ছে সরকার কর্তৃক গৃহীত। কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করি যান্ত্রিক সমস্যার কারণে কিছু কিছু ডায়াগনস্টিক এর কাজ পেশেন্ট নিজেকে অন্য জায়গা থেকে করিয়ে আনতে হয়, যেটি হওয়া উচিত না। তো যাই হোক, তো সেবা খাত সম্পর্কে দ্বিতীয় পয়েন্টে আলোচনা করলাম। সেবা বিপণনের ক্ষেত্রে বা সেবা প্রতিষ্ঠান সম্পর্কে যদি আলোচনা করি, তৃতীয় যে
পয়েন্ট সম্পর্কে আলোচনা করতে হয়, সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা কর্মসূচি। এটি বিশ্বের অন্যতম উদাহরণ হচ্ছে চীন। বিগত 10 বছর আগেও সেখানে রেস্ট্রিকশন ছিল পরিবার পরিকল্পনার নীতি অনুযায়ী একটি দম্পতিকে এক সন্তান নিতে হবে বা তাদের থাকতে পারে। তো একটি পরিবারে একটি সন্তান, তার মানে এটার উদ্দেশ্য হচ্ছে বিশাল চীনের যে জনবিস্ফোরণ ছিল এক সময় 50-এর দশকে, সেটিকে কমিয়ে আনা বা স্থির করা বা এমনকি নেগেটিভের দিকে যাওয়া। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এটি একটি আলোচনা মাত্র, কিন্তু এটি সেবা খাতের জন্য সরকারকে প্রচুর ব্যয় করতে হয়। তো এই পরিকল্পনায়, পরিবার পরিকল্পনার কর্মসূচির কারণে বর্তমানে চীন সরকার প্রত্যেক দম্পতিকে 2 সন্তান, সম্ভবত এখন 3 সন্তান তারা নিতে পারবেন। তো সুতরাং এটি একটি বিশাল পরিবর্তন। কিন্তু অন্যদিকে বাংলাদেশ প্রায় 2 দশক ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে সুখী পরিবার, মানে 4 জন সদস্য, অর্থাৎ বাবা মা এবং 2 সন্তান, প্রত্যেক পরিবারে 2টি সন্তান যথেষ্ট। আমরা এই স্লোগানটি অনেক আগে থেকেই দেখি। এই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে, স্বাস্থ্য খাতের মধ্যে আমরা লক্ষ্য করি সবুজ ছাতা, সূর্যের হাসি, ব্লু স্টার চিহ্নিত পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক ইত্যাদি ইত্যাদি। এছাড়া সরকার কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রান্তিক বা প্রত্যন্ত অঞ্চলে সরকার চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স তো আছেই, তাছাড়া গ্রাম পর্যায়ে অনেকটা স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সরকারি সমস্ত নাগরিকরা যাতে চিকিৎসা সেবা সহজেই পেতে পারে, সেই জন্য এই ব্যবস্থাটি নিয়েছেন। তো তাছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে, আমরা বেসরকারি প্রতিষ্ঠানকে এখানে ছোট করব না, তারা অনেক প্রতিষ্ঠান আছে স্বাস্থ্য খাতে, বিশেষ করে এনজিওগুলো স্বাস্থ্য খাতে আমাদের দেশে প্রচুর অবদান রাখছে, যার মধ্যে পড়ে রাড্ডা। আমরা নিশ্চয়ই 10 নম্বরে বিশাল প্রতিষ্ঠানটি লক্ষ্য করেছে, যেখানকার পরিচালনা হয়ে থাকে বেসরকারিভাবে, যদিও তাদের মূল উদ্দেশ্য হচ্ছে অমুনাফা, অর্থাৎ মুনাফা অর্জন করবে না। প্রিয় শিক্ষার্থী, এর পরের পয়েন্টটি হচ্ছে সরকারি সেবা প্রতিষ্ঠান। যেহেতু পুরো চ্যাপ্টারটি হচ্ছে সেবা, সার্ভিস, অর্থাৎ সেবা সম্পর্কে বলতে গেলে যেটা বোঝানো হয়, এখানে শুধুমাত্র এমন কিছু ভোক্তাকে দেয়া যা হয়তো সে ক্যারি করতে পারবে না, প্যাকেট করা যাবে না, কিন্তু সে কিছু পাবে, সেবা সার্ভিসটা পাবে। সেরকম কিছু প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান, যেমন ধরো বিদ্যুৎ বিভাগ, পানি বিভাগ মানে ওয়াসা, এরকম। ছাড়াও সিটি কর্পোরেশন, তারপরে টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ, যদিও টেলিগ্রাফ কথাটি এখন আর প্রচলিত নয়। টেলিগ্রাফ একসময় খুব জনপ্রিয় ছিল বিগত দশকেও, বিশেষ করে 2 দশক আগে যখন মুঠোফোন নেটওয়ার্কের মাধ্যমে প্রবর্তন হয়নি, তখন টেলিগ্রাফটা ছিল মানুষের দৈনন্দিন জীবনে বা তার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম, যা সরকারি সেবার মাধ্যমে পাওয়া যেত। তোমরা নিশ্চয়ই তোমাদের ঘরে যারা বয়স্ক সিনিয়র আছেন তাদেরকে জিজ্ঞেস করলে পারবে টেলিগ্রাফ জিনিসটা কি। অনেকেই জানে না, আমাদের বর্তমান প্রজন্মের অনেক শিক্ষার্থী টেলিগ্রাফ সম্পর্কে কোনো আইডিয়া নেই। এখানে ওই গ্রাহাম বেলের বিখ্যাত যন্ত্র, সেই টেলিগ্রাম যন্ত্র, টরে টক্কা এরকম কিছু একটা টক টক শব্দ করে, এই যন্ত্রের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুধু শব্দকে রিকগনাইজ করে একটা মেসেজ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দেওয়া হয়। এটি খুব বিস্ময়কর একটি আবিষ্কার, যা 100 বছর আগে আবিষ্কার হয়েছিল, যার মূলত সেই ব্যবস্থাটি সম্পূর্ণভাবে বিলোপ সাধন করা হয় জাস্ট এই গত 10 বছর আগে। সেখানে শত শত কর্মীরা কাজ করতো টেলিফোন টেলিগ্রাফ, বিশেষ করে টেলিগ্রাফ অফিসে, এমনকি টেলিফোন অফিসেও, যারা টেলিফোনের যোগাযোগটি ভালো রাখার জন্য তারা বিভিন্নভাবে সেবা প্রদান করে থাকতো ভোক্তাদের জন্য। প্রিয় শিক্ষার্থী, এরপরে সেবা খাত সম্পর্কে আলোচনা করলে আমরা লক্ষ্য করি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এটিও বাংলাদেশের ক্ষেত্রে কল্যাণকর প্রতিষ্ঠান, অর্থাৎ অমুনাফাভোগী প্রতিষ্ঠান হিসাবে বা সেবা প্রতিষ্ঠান হিসাবে আমরা বিবেচনা করতে পারি।
তাহলে এই ট্রেনিং ইনস্টিটিউটগুলো আমরা লক্ষ্য করি বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে। এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো মূলত অলাভজনক প্রতিষ্ঠান। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো আমরা অনেক ধরনের দেখতে পাই। আমরা লক্ষ্য করি যে প্রশিক্ষণ ছাড়া একজন নাগরিক দক্ষ হতে পারে না। আমরা সরকারি প্রতিষ্ঠানে অনেক দেখি, অনেক ধরনের প্রতিষ্ঠান যারা বেকার জনগণকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলে এবং তারা যাতে বাস্তব জীবনে আয়কারী হয়ে উঠতে পারে, অর্থাৎ কিছু একটা উদ্যোক্তা হয়ে উঠতে পারে এবং বিনিয়োগকারী হয়ে উঠতে পারে, শিল্প স্থাপনা তৈরি করতে পারে এবং নিজের কারিগরি দক্ষতার দ্বারা আয়ের সাথে যুক্ত হতে পারে। এই জন্য এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ভূমিকা আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রতিষ্ঠানগুলো বলতে গেলে বলা যায় যে আমাদের দেশে যেটা বেকার সমস্যা সমাধান করে, ওই যে আমরা দেখেছিলাম, প্রায় পত্রিকায় দেখতাম যে নিটা এই ধরনের, বিশেষ করে আমরা এখন লক্ষ্য করি যে সমবায় সমিতি হতে পারে বা কুটির শিল্পের যে বিষয়গুলো বিসিকের মাধ্যমে যে প্রশিক্ষণ, এগুলো সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া হয়ে থাকে, ঠিক না? যুবকদের, যুব মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো। এই প্রতিষ্ঠানগুলো আসলে সরকারি বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই গুগলে সার্চ দিলে অনেক ধরনের প্রতিষ্ঠান দেখতে পাবে। প্রায় সরকার বিভিন্ন বিভাগের সাথে জড়িত বিভিন্ন সংশ্লিষ্ট প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দিয়ে থাকে। সেটা হতে পারে কৃষির উপরে প্রশিক্ষণ, যাতে কৃষক আরও বেশি ধান উৎপাদন বা শস্য উৎপাদন করতে পারে। পাটের সাথে জড়িত যারা, আরও বেশি কুটির শিল্পের সাথে জড়িত যারা, কুটির শিল্প সংক্রান্ত বিষয়গুলো বেসিকের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে তারা বাস্তব জীবনে কাজে লাগায়। প্রিয় শিক্ষার্থী, এছাড়া সিটি কর্পোরেশনে একটি সেবা খাত, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশনের অন্যতম কাজ হচ্ছে শহর এলাকা বা এই ধরনের উপজেলা, এই ধরনের শহরের আলাদা, অর্থাৎ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত যদি, ঠিক না, এই পৌর এলাকার অধীনে যে সমস্ত এলাকাগুলো, সেই এলাকার যে কার্যক্রমগুলো আছে সেখানে অত্যন্ত অমুনাফাভোগী হয়ে থাকে। যদি আমরা লক্ষ্য করি তাদের নির্দিষ্ট একটি রেট সিটি কর্পোরেশন বাড়ির যারা অধিকর্তা তাদের কাছ থেকে একটি চার্জ নিয়ে থাকে, শুধুমাত্র পৌর এলাকা হওয়ার কারণে তাকে পরিচ্ছন্নতার কারণে একটি খরচ, একটি ব্যয় বহন করতে হয়, যদিও সেটি খুবই নগণ্য। তার মানে বলা যাচ্ছে যে সিটি কর্পোরেশনের অন্যতম কাজ হচ্ছে নাগরিকদের সুবিধা দেওয়া, বিনিময়ে মুনাফা না করা। আসলে এই হচ্ছে মূল কথা। যদিও আমাদের দেশে সিটি কর্পোরেশনগুলো এত অধিক জনগণের দ্বারা যে শহরগুলো পরিচালিত হচ্ছে, সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশন অনেক সময় তার নির্দিষ্ট কাজগুলো করতে পারে না, সেটা আলোচনার বিষয়। কিন্তু মূলত সিটি কর্পোরেশন এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, মশক নিধনের কাজ, এই ধরনের কাজগুলো করে থাকে, ঠিক না? কল্যাণকর কাজগুলো যেগুলো আছে, শহরের যে সমস্ত পয় নিষ্কাশন ব্যবস্থাগুলো আছে, এমনকি যে সমস্ত শহরের মধ্যে দিয়ে যে খালগুলো প্রবাহিত, সেই খালগুলো সংস্কারের কাজগুলো আসলে সিটি কর্পোরেশনের থাকা উচিত। আমরা লক্ষ্য করি অনেক সময় এই সমস্ত খালগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত, যে কারণে এই এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একটু দীর্ঘায়িত হয়ে থাকে। পরবর্তী যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব বাংলাদেশের সেবা খাত সম্পর্কে, সেটি হচ্ছে এনজিও। প্রিয় শিক্ষার্থী, ইংরেজিতে আমরা সবাই জানি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও।
এনজিও হচ্ছে, তাদের মূলত কাজই হচ্ছে আসলে সেবা করা। আমরা অন্যতম একটি উদাহরণ হচ্ছে, আমরা যখন লক্ষ্য করলাম গত 2 বছর আগে, এমনকি বিষয়টা অনেক দিনের, যদি 2 দশকের, সেই রোহিঙ্গাদের সাহায্য করার জন্য বহু এনজিও সহায়তা করে আসছে। তো এটা রোহিঙ্গা জনগোষ্ঠী না শুধু, এই এনজিওরা দেশের পিছিয়ে পড়া নাগরিকদের প্রায় বিনামূল্যে বা অত্যন্ত কম মূল্যে সেবা দিয়ে থাকে। সুতরাং এটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এই ধরনের এনজিওগুলো অনেক, প্রথমেই চলে আসবে ব্র্যাক, আসতে পারে, তারপরে গ্রামীণ ব্যাংকের কিছু কাজ এরা আসলে এনজিওর মাধ্যমে করে থাকে, যেটা তোমার নিশ্চয়ই মনে আছে যে গ্রামীণ ব্যাংকের এক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে একটি গ্রামে দরিদ্র কৃষককে সচ্ছল করার মধ্য দিয়ে গ্রামীণ ব্যাংকের যে প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস এই এনজিওর কার্যক্রম চালু করেন। যদিও আমরা এখানে অনেক বিষয় জড়িত, যেমন এই ধরনের ঋণ কার্যক্রম, ঋণ বিতরণের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ঋণের যে সুদ, এই পরিমাণটা অনেক বেশি। যাই হোক, সেটি হচ্ছে ব্যতিক্রম, সেই আলোচনা আমাদের নয়। কিন্তু দারিদ্র্য বিমোচন এবং বেকার সমস্যা সমাধানের জন্য এই ধরনের এনজিওগুলো অনেক কাজ করে থাকে। তাদের কাজের অন্যতম হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ, যেটা আরেক আসছে, বয়স্ক শিক্ষা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, আর্সেনিক মুক্ত পানি পান। অনেক এনজিওকে আমরা লক্ষ্য করি, যেমন আমাদের কলেজে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা বিশেষ করে সুপেয় পানির ব্যবস্থা করেছেন এবং হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা করেছেন। এটি এনজিওদের কাজ। প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ব্র্যাক, ঠিক না? ব্র্যাক, আশা, কারিতাস, এদের কথা না বললেই নয়, এরা বাংলাদেশের অন্যতম এনজিও প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে বাকি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব।